আমার নামে নালিশ বসছে আজ। ড্রয়িং রুমের এক পাশে সোফায় বসে আছে আমার শ্বশুর শাশুড়ি, অন্য পাশে আমার বড় ভাসুর আর বড় জা। তাদের সাথে দাঁড়িয়ে আছে আমার স্বামী আর ননদ। তাদের সকলের মূল কেন্দ্রবিন্দু আমি। কুলে আমার 4 বছরের বাচ্চা ছেলে। সালিশে বসার কারণ হলো আমার জায়ের ছেলের জন্য রাখা ডিম আমার ছেলে খেয়ে ফেলছে। বিদায় আমার শাশুড়ি আমার ছেলের গায়ে হাত তুলছে। সেটার প্রতিবাদ করায় আজ আমার নামে সালিশ উঠেছে। আমার বাবা মাকে আগে ফোন করে আসতে বলা হয়েছে, ইতিমধ্যে তারাও এসে পড়েছে। মা এসে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বসে। আমার গালে হঠাৎ থাপ্পড় দেওয়াতে আমার ছেলেটা ভয়ে আমাকে জাপটে ধরে আমার বুকে মুখ লুকায়। মা রাগে ফুসফুস করতে থাকে, এই শিক্ষা দিয়েছি আমরা তোমায়? শ্বশুর বাড়িতে কিভাবে মানিয়ে চলতে হয় ভুলে গেছো নাকি? ছোটবেলা থেকে নিজের বড় বোনকে হিংসা করে আসছো, এখন নিজের ছেলের সাথে তোমার বোনের ছেলের হিংসা সম্পর্ক তৈরি করছো। আমার বড় যা সম্পর্কে শুধু আমার যা নয়, আমার আপন বোন। আমি সায়রা, আমার বড় বোন সাইমা। আমার বড় বোনের গায়ের রং ফর্সা, আমার গায়ের রংটা একটু চাপা। সুন্দর হওয়ার দরুন ছোটবেলা থেকে বাবা মায়ের আদরের বড় হয়েছে। এমন কোনো আবদার নেই যেটা সে আমার বাবা মা পূরণ করেনি। গায়ের রং চাপা হওয়ায় ছোটবেলা থেকে তাদের অবহেলার শিকার হয়েছি আমি। বিয়ের পর শ্বশুর বাড়িতে তাই হয়ে আসছে। সংসারের সমস্ত কাজ একা আমাকেই করতে হয়। কাপড় কাচা থেকে শুরু করে রান্না বান্না। আমার শাশুড়ির ধারণা, আমার বড় বোন রান্না করলে আগুনের তাপে তার গায়ের রং নষ্ট হয়ে যাবে। আমার স্বামী ফারহান আর আমার বড় বোনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার থেকে বিয়েও ঠিক করা হয়েছিল তাদের, কিন্তু বিয়ের দিন আমার বোন পালিয়ে গিয়ে আমার বড় ভাসুরকে বিয়ে করে। দুই পরিবারের সম্মান বাঁচাতে আমার ও ফারহানের বিয়ে দেওয়া হয়। আমার বড় বোন পালিয়ে যাওয়ার পর ও তাদের মেনে নেওয়া হয়, কিন্তু ফারহান সেটা সহ্য করতে পারেনি। বিয়ের রাতে শারীরিক নির্যাতন করে আমার উপর। প্রতিদিন রাতে মদ খেয়ে এসে মারধর করে। এভাবে চলতে থাকে আমাদের সংসার। আমাদের সংসার বললে ভুল হবে, আমার একার সংসার হবে। একদিন আমার একার সংসারে আলো হয়ে আসে আমার ছেলে শারিদ। আমি যখন সন্তান সম্ভবা, একই সাথে আমার বোনও সন্তান সম্ভবা। আমার বড় বোনেরও ছেলে হয়েছে, শাইম। তার ছেলে হওয়ার পর ফারহান একদম বদলে যায়। আগের মতো মদ খেয়ে বাড়ি ফেরে না, সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়ি ফিরে আসে। সাইমকে ছাড়া সে একদণ্ড থাকতে পারে না। আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সকলের চোখের মণি সাইম। এদিকে আমার ছেলে আমার মতো হতবাগা। দাদা দাদি নানা নানির কথা বাদই না দিলাম, আজ পর্যন্ত আমার ছেলেকে কুলে নিয়ে কপালে চুমু দিয়ে একবারও আদর করেনি কেউ। যত সব খেলনা আসতো সবই সাইমের জন্য। সাইমকে যখন সকলে আদর করতো তখন আমার ছেলে আদো আদো গলায় বলতো, মা আমাকে কেউ আদর করে না কেন? আমি কি এত পচা? কেউ আমায় আদর করে না কেন মা? বলে কেঁদে উঠতো। তখন কিছু বলার মতো থাকতো না আমার। যেখানে আমি হতবাগী সেখানে আমার ছেলেও হতবাগা হবে, এটাই তো স্বাভাবিক। সালিশ করে শেষ সিদ্ধান্ত হলো আমাকে আমার শাশুড়ি পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, আর ডিম খাওয়ার অপরাধে আমার ছেলের বাহিরে রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। এবার আমি আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, তুমি কিছু বলবে না? আমার ছেলেটা এই রোদে কিভাবে দাঁড়িয়ে থাকবে? কোনো প্রতিবাদ করবে না তুমি? ফারহান বলল, ভুল যখন করেছে শাস্তি পেতেই হবে। যদি শাস্তি না মানো আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। পাশ থেকে আমার বাবা বলল, যা বলছে মেনে নাও, এখান থেকে চলে গেলে আমি তোমাদের দায়িত্ব নিতে পারবো না। আমি শুধু চুপচাপ শুনে গেলাম তাদের কথা, আশাহত হলাম না। এমনটা হবে আগে থেকেই ধারণা করেছিলাম। একটু আসছি বলে ওখান থেকে উঠে নিজের রুমে চলে গেলাম। আমার টাকায় কেনা আমার আর আমার ছেলের সব প্রয়োজনীয় জিনিস একটা ব্যাগের ভরে রুম থেকে বেরিয়ে এলাম। আমাকে ব্যাগ হাতে আসতে দেখে সকলে অবাক হয়ে গেল। কেউ ধারণা করতে পারেনি আমি এমনটা করব। সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি গিয়ে আমার ছেলেকে কুলে তুলে নিয়ে ফারহানকে বললাম, তোমার সংসারে থাকার জন্য আমার ছেলের প্রাণ ঝুঁকিতে ফেলতে পারবো না, তাই চলে যাচ্ছি। আর চিন্তা করো না, ডিভোর্স পেপার খুব জলদি পেয়ে যাবে, আশা করি সাইন করে দেবে। ফারহান বলল, চলে যাচ্ছ যাও, দেখো আবার ফিরে আসতে হয় কিনা। এই বাড়িতে তো আরামের আয়েসে দিন কাটিয়েছো। আমার মা কড়া স্বরে বলল, আমাদের কাছে সাহায্যের আশা করবে না একদম। আমি তাচ্ছিল্য হেসে বললাম, সাহায্য? আপনাদের কাছে? হাসালেন। আজ পর্যন্ত কখনো আমার ভালো মন্দ নিয়ে কখনো ভেবেছেন? ছোট থেকে পার্থক্য করে এসেছেন কেন? আমার গায়ের রং চাপা বলে? ফারহানের দিকে তাকিয়ে বললাম, কি বললে? তোমাদের এখানে আরামে এসে থেকেছি? ভোর থেকে রাত পর্যন্ত গাদার মতো খেটে থাকাকে আরামে এসে থাকা বলে? বিয়ের পরের দিন থেকে বাসার সব কাজ আমাকে একা করতে হতো। সকলের কাপড় চোপড় একা কাচতে হতো। আমার বোনের মতো আমিও তো নতুন বউ ছিলাম। বিয়ের এতদিন পর্যন্ত একটা কাজ তাকে করতে হয়েছে। তোমরা বলো আমি আমার বড় বোনকে হিংসা করি? আসলে তো হিংসার বীজ তোমরা আমার সামনে গেঁথে দিয়েছো। যখন আপু আরাম করে শুয়ে বসে দিন পার করতো তখন আমাকে সারা দিন ঝিয়ের মতো কাজ করতে হতো। আপু যখন ভুল করে মায়ের স্বর্ণের কানের দুল ভেঙে ফেলেছিল, মা কিছু বলেনি। আমার হাত থেকে যখন একটা কাচের গ্লাস ভেঙে গিয়েছিল
তখন কম কথা শোনায়নি আমার নিজের মা, গায়ে হাত তুলতেও দ্বিধা করেনি। আপু গর্ভ অবস্থায় থাকায় বিছানা থেকে নামতে পর্যন্ত দাওনি, সাথে ভালো ভালো খাবার ফল মূল এসব তো আছেই। আর আমার বেলায় গর্ভবতী অবস্থায় সব কাজ করতে হয়েছে আমাকে, ফল মূল তো অনেক দূরের কথা। গর্ভ অবস্থায় কত কিছু খেতে মন চায়, তোমাকে বললে তুমি কি কখনো কিছু এনে দিয়েছো? তোমার কাছে আমি ছিলাম শুধু শারীরিক চাহিদা মেটানোর মাধ্যম মাত্র। যখন আমি গর্ভবতী হলাম তখন বললে এটা তোমার ভুলের জন্য হয়েছে। যখন আমার লেবার পেন উঠছিল তখন তোমরা আপুকে নিয়ে ব্যস্ত। সেবারের মতো বেঁচে ফিরেছিলাম আমি আর আমার সন্তান। হসপিটালে আপুকে রাখা হয়েছিল কেবিনে, আর আমি ছিলাম পাবলিক ওয়ার্ডে। বাচ্চা হওয়ার পর তোমরা সকলে আপুর বাচ্চাকে নিয়ে কত আদর আহ্লাদ। একই হসপিটালে হওয়া সত্ত্বেও কেউ আমার বাচ্চাটাকে একটাবারের জন্য দেখতেও যাওনি। বাসায় আসার পর দুধের বাচ্চাটা নিয়ে সকল কাজ আমাকে করতে হতো। কাজের জন্য যখন ছেলের কাছে যেতে পারতাম না, তখন আমার ছেলেটা ফ্লোরে পড়ে কান্না করতো, তবুও তোমাদের পাষাণ মন একটুও নরম হয়নি। কথাগুলো বলার সময় আমার চোখে পানি জমা হয়, চোখের পানিগুলো আড়াল করে ফেললাম। আমাকে ভেঙে পড়লে চলবে না, ছেলের জন্য হলেও আমাকে শক্ত হতে হবে। চোখ তুলে একবার সকলের দিকে তাকালাম, কারো মুখে অনুশোচনা নেই, শুধু বিরক্তি। শেষবারের মতো বললাম, দোয়া করবেন যাতে দ্বিতীয়বার আপনাদের দরজায় আসতে না হয়। বলে বেরিয়ে যেতে নিলাম, তখন স্বামী বলল, দেখবো কতদিন আমাদের ছাড়া চলতে পারো। বাবা ছাড়া সমাজ তোমার ছেলেকে ভালো চোখে দেখবে না, তা নিশ্চয়ই জানো। ছেলের জন্য হলেও তোমাকে এই বাড়িতে আসতেই হবে। তোমার মতো বাবা থাকার চেয়ে আমার ছেলের পিতৃ পরিচয়হীনভাবে বেঁচে থাকা অনেক ভালো। তুমি কখনো ওকে কুলে নিয়ে আদর করেছো? বলতে পারবে? পারবে না। তোমার সব আহ্লাদ সাইমনকে নিয়ে, তুমি থাকো তাকে নিয়ে। আমি কখনো আমার ছেলেকে জানতে দেব না যে তোমার একটা কাপুরুষ বাবা ছিল। এমনকি তোমার পরিবারের ছায়া আমি আমার ছেলের উপর পড়তে দেব না। আমার কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় ফারহান। আমার ছেলেকে নিয়ে ওই বাসা থেকে বেরিয়ে আসি আমি। ছেলেকে নিয়ে বাস স্ট্যান্ডে বসে আছি আমি। অনেকক্ষণ ধরে কিছুক্ষণ খাওয়া হয় নাই, ফলে অনেক খিদে পেয়ে গেছে। বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে একটা ভাতের হোটেল। আপাতত ছেলেকে নিয়ে সেখানে গেলাম। অনেক দিন পর পেট ভরে খেলাম, বিল পরিশোধ করে বেরিয়ে এলাম সেখান থেকে। গন্তব্য এখন রুহির বাসা। রুহি আমার ছোটবেলার ফ্রেন্ড। আপাতত সেখানে থাকবো কিছুদিন। ভাগ্য ভালো, পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং শিখেছিলাম। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতাম মাঝে মাঝে, ভালো অঙ্কের টাকা আয় করতাম। নিজে আর নিজের ছেলের প্রয়োজন পড়লে সেখান থেকে খরচ করতাম। ফ্রিল্যান্সিং করার বিষয়টা রুহি স্যার আর কেউ জানতো না। অবশ্য রুহি না থাকলে আমার ফ্রিল্যান্সিং শেখাই হতো না। গাড়িটা এসে রুহিদের দোতলার বাড়ির সামনে এসে থামে। ভাড়া মিটিয়ে সদর দরজায় গিয়ে কলিং বেল বাজালাম। একটু পরে একজন মহিলা এসে দরজা খুলে দিল। মহিলাটিকে আমি চিনি, জমেলা খালা, রুহিদের বাসায় কাজ করে। আমাকে দেখে জমেলা খালা আন্টি মানে রুহির আম্মুকে ডাকতে থাকে। বড় ভাবি দেখেন কে আইছে, সারা আপামনি আইছে। এখানে সবাই আমাকে সায়রা না বলে সারা বলে ডাকে। জমেলা খালা ডাকে ভেতর থেকে আন্টি আর রুহি বেরিয়ে আসে। কে এসেছে খালা? আর তুমি এভাবে চিৎকার করছো কেন? দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রুহি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। দোস্ত তুই এতদিন পর? বিয়ের পর তো আমাকে ভুলেই গিয়েছিলি। জানিস তোকে আমরা কত মিস করেছি, তোকে দেখে কতটা খুশি হয়েছি, তোকে বলে বোঝাতে পারবো না। রুহি সত্যিই বলেছে, বিয়ের পর ওদের সাথে কথা বলার সময় অবধি পেতাম না। রুহি এবার আমাকে ছেড়ে শারিদকে কুলে তুলে নিয়ে আদর করতে লাগলো। আমি গিয়ে আন্টির সাথে কুশল বিনিময় করলাম। আন্টি জমেলা খালাকে রান্না করে পাঠিয়ে দিয়ে আমাকে নিয়ে ভেতরে আসতে লাগলেন। আমাদের পিছু পিছু রুহি শারিদকে নিয়ে আসছে। নতুন জায়গায় নতুন মানুষ দেখে ফেল ফেল করে তাকিয়ে আছে শারিদ। আন্টি শারিদকে নিজের কোলে নিয়ে কিছুক্ষণ আদর করে দিল, সাথে অনেকগুলো চকলেট দিল। আমাদের বসতে বলে তিনি রান্না করে যান জামেলা খালাকে সাহায্য করার জন্য। এদিকে রুহি আমাকে জেরা করে যাচ্ছে। ওর ধারণা আমার সাথে এমন কিছু হয়েছে যার জন্য আমি চলে এসেছি। একে একে রুহিকে সব বলতে লাগলাম। ভেবেছিলাম পরে বলবো, কিন্তু মেয়েটা না জানা পর্যন্ত ছাড়বে না। রুহির মতো ফ্রেন্ড পেয়ে আমি সত্যি ভাগ্যবতী। যেখানে আমার পরিবার আমাকে বুঝে না, সেখানে এই মেয়েটা কিছু না বললেও কিভাবে যেন বুঝে যায়। এসব রুহি শুনে রুহি রাগে ফুঁসছে। আমি কোনো রকম ওকে বুঝিয়ে শান্ত করলাম। আপাতত এসব কিছু আঙ্কেল আন্টিকে বলতে মানা করলাম। সাথে বললাম ওদের বাসায় কিছুদিন থেকে নতুন বাসা খুঁজবো, তারপর সেখানে থাকবো। কিন্তু এতে রুহি দ্বিমত করলো। বাসা খুঁজতে হবে কেন? আমাদের বাসায় থাকবি। আমরা কি তোর পর হয়ে গেছি নাকি যে আমাদের বাসায় থাকতে পারবি না? দেখ তোরা পর হয়ে গেছিস, বিষয়টা এমন না। আমি কারো উপর নিজের বোঝা চাপাইতে চাই না। রুহি গাল ফুলিয়ে বলল, এখন তোর নিজেকে আমাদের কাছে বোঝা মনে হয়? বিষয়টা অন্যভাবে নিস না। আর এখন তোর আমি একা নই, এখন আমার একটা ছেলে আছে। ওর ভবিষ্যতের কথা তো আমাকে ভাবতে হবে। আমাদের এত সব কথার মাঝে আন্টি আর জামেলা খালা নাস্তা নিয়ে আসে। নাস্তার প্লেট আমার দিকে বাড়িয়ে দিয়ে শারিদকে নিজের কাছে নিয়ে নেয় আন্টি। এইবার কিন্তু সহজে ছাড়ছি না তোমাকে, আমাদের এখানে অনেক দিন থাকতে হবে। ঠিক আছে থাকবো আন্টি। আন্টি আর জামেলা খালার সাথে গল্প করতে লাগলাম। কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া সব যেন নিমেষেই ভুলে গেলাম।
অন্যদিকে রুহি অভিমান করে বসে আছে, কথা বলছে না আমার সাথে। আমি কিছু বললাম না, একটু পর নিজে সেই কথা বলবে। হলো তাই। রুহি আমার সাথে বেশিক্ষণ অভিমান করে থাকতে পারে না। রুহি রুমে গিয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিলাম। একটু পর আঙ্কেল মানে রুহির বাবা বাসায় আসেন। তার সাথে কিছুক্ষণ কথা বলে সকলে একসাথে ডিনার করে নিলাম। আন্টি আমার পছন্দের সব খাবার রান্না করছে, তৃপ্তি করে খেলাম। আন্টির হাতে রান্না বরাবরই অনেক সুস্বাদু। এখানে সবার সাথে মিশে গেছে শারিত। এতদিনে যে ভালোবাসা নিজের পরিবারের কাছ থেকে পায়নি, তা এখানে একদিনে পাচ্ছে। ও বাড়িতে সকল রান্না নিজের হাতে করলেও ছেলেটাকে ভালো মন্দ কখনো খাওয়াতে পারিনি। সকলে খাওয়ার পর যা থাকতো তা আমাদের মা ছেলেকে খেতে হতো। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।